ব্যাংক। প্রত্যেক দেশেই অনেক রকমের ব্যাংক দেখতে পাওয়া যায়। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এবং ভারতবর্ষের মধ্যে গণতান্ত্রিক দেশেও কিন্তু অনেক ধরনের ব্যাংক আছে। কিন্তু সমস্ত ব্যাংকে এবং সমস্ত ব্যাংকিং ব্যবস্থা এবং পুরোপুরি অর্থনৈতিক ব্যবস্থাটাকে মনিটর করার জন্য অর্থাৎ দেখাশোনা করার জন্য এবং ডিসিশন নেওয়ার জন্য প্রত্যেক দেশই একটা করে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক থাকে। ভারতবর্ষও তার ব্যতিক্রম নয়। ভারতবর্ষতেও ঠিক এইরকম একটা সেন্ট্রাল ব্যাংক আছে। ভারতবর্ষের সেন্ট্রাল ব্যাংকের নাম হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতবর্ষে রয়েছে, এই রিজার্ভ ব্যাংকটা তৈরি হলো কিভাবে? অর্থাৎ হিস্ট্রি অফ রিজার্ভ ব্যাংক কি পদ্ধতিতে, কি প্রসিডিউরে, কি স্টেপ বাই স্টেপ পথ অতিক্রম করে আজকের এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অবস্থান করছে ভারতের বুকে, সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেখো ভারতবর্ষে যে রিজার্ভ ব্যাংক আছে সেটি প্রতিষ্ঠিত হয়েছে 1 এপ্রিল 1935 অর্থাৎ 1935 সালে 1 এপ্রিল কলকাতাতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হওয়ার অনেক আগে ভারতবর্ষে কিন্তু ব্যাংক ব্যবস্থা ছিল। অর্থাৎ রিজার্ভ ব্যাংক হলো সমস্ত ব্যাংকের ব্যাংক, অর্থাৎ কর্তা বা সমস্ত ব্যাংককে যে মনিটর করে। কিন্তু সেই ব্যাংকটা কখন তৈরি হচ্ছে না, যখন অলরেডি অনেক রকম ব্যাংক তৈরি হয়ে গিয়েছে। তো ১ম ভারতবর্ষে যে ব্যাংকটা তৈরি হয়েছিল সেটা হলো ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির অধীনে ১৬৮৩ খ্রিস্টাব্দে দ্য মাদ্রাজ ব্যাংক। এটি চেন্নাইয়ে তৈরি করা হয়েছিল। কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল যাতে সমস্ত মানুষ ব্যাংকমুখী হয় এবং ব্যাংক তাদের প্রয়োজন মতো টাকা রাখে এবং ব্যাংকও যাতে তাদের বিভিন্ন মানুষকে টাকা ধার দিতে পারে। কিন্তু যাই হোক কোনো কারণবশত তখনকার মানুষ অতটা বুঝতে পারেনি যে ব্রিটিশরা যারা আমাদেরকে শোষণ করছে তারাও আমাদের জন্য কিছু ভালো করতে পারে। তাই এই ব্যাংকটা কোলাপস হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এইটা বন্ধ হয়ে যাওয়ার পর এর পরবর্তীকালে কি হয়, ১৭৭০ সালে ব্যাংক অফ হিন্দুস্তান তৈরি করা হয়। এটা তৈরি হয়েছিল কোথায়? না কলকাতায়। কলকাতায় এই ব্যাংক অফ হিন্দুস্তান যখন তৈরি হয়, তো এই ব্যাংকটাই ১ম ব্যাংক যারা পেপার কারেন্সি অর্থাৎ কাগজি মুদ্রা যা আজকে আমরা ব্যবহার করছি তার প্রতিষ্ঠাতা। এরাই শুরু করে কাগজি মুদ্রার প্রচলন। এই ব্যাংকটিও ঠিকমতো কাজ করে। তার পরবর্তীকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারে সমগ্র দেশের জন্য একটি ব্যাংক করলে হবে না। যাতে সমস্ত মানুষ ব্যাংকে যায়, ব্যাংক থেকে সুবিধা পায় এবং ব্যাংকে তাদের টাকা রাখে এবং ব্যাংক সমস্ত মানুষকে টাকা ধার দিতে পারে। তার জন্য তারা তাদের ৩ টি যে প্রেসিডেন্সি রিজিয়ন ছিল, বেঙ্গল, চেন্নাই এবং বোম্বে। এই যে ৩ টি প্রেসিডেন্সি রিজিয়ন ছিল, এই রিজিয়নে ৩ টি ব্যাংক প্রতিষ্ঠা করে। একটা হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মুম্বাই এবং ব্যাংক অফ মাদ্রাস। দেখো এইখানে ৩ টে সাল দেয়া রয়েছে। এই ৩ টে সালে ৩ টে ব্যাংক প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য ছিল কি? মানুষজনের কল্যাণের জন্য ব্যাংকিং সিস্টেমকে ডেভেলপ করা। একটা দেশের ইকোনমিকে আ ঠিকমতো শক্তপোক্ত করার জন্য ব্যাংকগুলোকে প্রতিষ্ঠা করা। কিন্তু তখনকার মানুষ কি করতো? তখনকার মানুষ ব্যাংকে যেত টাকা নেওয়ার জন্য। সাহস করে, ভরসা করে ব্যাংকে টাকা রাখতে পারত না। তার ফলে এই ৩ টে ব্যাংক ধীরে, ধীরে লসে রান করতে থাকে। তো যখন এই ৩ টে ব্যাংক লসে রান করছিল, তখন ১৮৬৭ সালে ব্যাংক অফ বেঙ্গল একটা প্রপোজাল দেয় গভর্নমেন্টের কাছে যে এই ৩ টে ব্যাংককে একত্রীকরণ করার জন্য। কিন্তু না, সেই সময় গভর্নমেন্ট তাদের এই প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করেনি। পরবর্তীকালে ১৮৯৯ সালে গভর্নমেন্ট ঠিক করে যে হ্যাঁ, এই ৩ টে ব্যাংকে একত্রীকরণ করা দরকার। কিন্তু সেই সময় ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাস এবং চেম্বার অফ কমার্স এই ৩ দল এই বিলটার বিরোধিতা করে। অর্থাৎ ১৮৯৯ খ্রিস্টাব্দেও এটা হয়নি। কিন্তু বিংশ শতাব্দীর শুরুতেই সালের শুরুতেই কি হয়, সেন্ট্রাল ব্যাংকের যে দরকার আছে সেটা গভর্নমেন্ট বুঝতে আরম্ভ করে। যে একটা সেন্ট্রাল ব্যাংকের দরকার। কারণ বিভিন্ন ধরনের ব্যাংক তৈরি করা হলেও সেই ব্যাংকগুলো ঠিকমতো কাজ করতে পারছে না। এবং আরেকটা সমস্যা ছিল নোট ইস্যু, যেটা যে বিভিন্ন ব্যাংক যদি তাদের নিজেদের মতো নোট ইস্যু করে তাহলে কোন নোটটাকে প্রাধান্য দেওয়া হবে? এই সমস্যাটাও ছিল। বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন রকম নোট ইস্যু করছে। তাহলে যে একটা ইউনিকনেস, একটাই মাত্র পদ্ধতি বা পথ অবলম্বন করা বা সার্বজনীন গ্রাহ্য একটা পেপার কারেন্সি তৈরি করার কনসেপ্টটাও সেই সময় ছিল না। তো সেইজন্য কিন্তু
এই সেন্ট্রাল ব্যাংকের যে দরকার আছে সেটা অনুভব করতে লাগে গভর্নমেন্ট। যাই হোক এরকম টানাপোড়েন যখন চলতে আরম্ভ করে তখন ১৯২১ সালে কি করা হয় না এই ৩ টে ব্যাংককে একত্রীকরণ করে দেওয়া হয়। এই প্রপোজালটা গভর্নমেন্টের কাছে আসে এবং গভর্নমেন্ট সেটা অ্যাকসেপ্ট করে। এবং ১৯২১ সালে এই ৩ টে ব্যাংক একত্রীকরণ করে দেওয়া হয় এবং তৈরি করা হয় ইম্পেরিয়াল ব্যাংক। এর আগে ১৯২১ সালের আগের একটা সিচুয়েশন যখন ১ম বিশ্বযুদ্ধ চলছে ১৯১৪-১৯১৯ এই সময় কি হলো? কেন ২১ সালে একত্রীকরণ করা হলো? না ১ম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে প্রত্যেক মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়। তারা কি করত? তারা নিজেদের টাকা যা ব্যাংকে ছিল তারা সকলেই তুলে নিতে আরম্ভ করল। কিন্তু যারা ঋণ নিয়েছিল তারা সেই টাকা শোধ করতে পারছে না। তারপরে ব্যাংক ক্রমাগত টাকার অর্থ সংকট দেখা যাচ্ছে ব্যাংকের মধ্যে। এইজন্য ইম্পেরিয়াল ব্যাংক তৈরি করা হয় এবং সেই সময় সেন্ট্রাল ব্যাংকের কনসেপ্টটা আরো বেশি ঘনীভূত হতে থাকে। যাই হোক তার পরবর্তীকালে ১৯২৬ সালে ১ম হিল্টনিয়ান ইয়ং কমিশন বলে একটা কমিশন গঠন করা হয়। উদ্দেশ্য কি? না ভারতবর্ষের মতো দেশে একটা কেন্দ্রীয় ব্যাংকের থাকা কতটা দরকার, গুরুত্ব কতটা সেটা বিচার করা। তো সেটা বিচার করে ১৯২৭ সালে হিল্টন ইয়ং কমিশন ১ম লন্ডনের অ্যাসেম্বলিতে রিজার্ভ ব্যাংকের যে ভারতবর্ষের মতো দেশের যে একটা রিজার্ভ ব্যাংকের দরকার আছে তার বিল পেশ করে। কিন্তু সেই বিল সেই সময় অ্যাকসেপ্ট হয়নি। এর পরবর্তীকালে সেটাকে আরো মডিফিকেশন করা হয় এবং তার যে ড্রব্যাক ছিল, ত্রুটি ছিল সেগুলোকে মডিফাই করা হয় এবং ১৯৩৩ সালে সেই বিলটাকে পুনরায় পেশ করা হয়। যে ভারতবর্ষের মতো দেশে একটা রিজার্ভ ব্যাংকের দরকার আছে, একটা সেন্ট্রাল ব্যাংকের দরকার আছে। যে দেশের পুরোপুরি মনিটারি সিস্টেমটাকে লক্ষ্য রাখবে, নজর রাখবে এবং নোট ইস্যু করবে, সরকারের ব্যাংকার হিসেবে কাজ করবে। এছাড়া গোল্ড স্ট্যান্ডার্ডকে মেইনটেইন করবে, এক্সচেঞ্জ রেটকে ঠিক করবে। এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো রিজার্ভ ব্যাংকের তত্ত্বাবধানে বা কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে থাকবে। অবশেষে ১৯৩৪ সালে আরবিআই অ্যাক্ট পাস করানো হয়। ১৯৩৪ সালে আরবিআই অ্যাক্ট পাস হয়। এই অ্যাক্ট পাস হওয়ার ঠিক ১ বছর পর ১৯৩৫ সালের 1 এপ্রিল ১৯৩৫ সালে 1 এপ্রিল কলকাতাতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা করা হয়। ওকে? ১৯৩৫ সালে 1 এপ্রিল কলকাতাতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করা হয়। কি উদ্দেশ্যে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল? বা কি কাজ করবে বলে প্রতিষ্ঠা করা হয়েছিল? না ১ম কাজ ছিল নোট ইস্যু করা। দেশের মধ্যে একটা সার্বজনীন গ্রাহ্য নোট ইস্যু করা। গভর্নমেন্টের ব্যাংকার হিসেবে কাজ করা, ক্রেডিট সিস্টেমকে কন্ট্রোল করা, ইনফ্লেশনকে কন্ট্রোল করা, এক্সচেঞ্জ রেটকে ঠিক করা, গোল্ড স্ট্যান্ডার্ডকে মেইনটেইন করা, ফরেন রিজার্ভকে ঠিকঠাকভাবে মেইনটেইন করা। এই সমস্ত বিভিন্ন ধরনের কাজ নিয়ে রিজার্ভ ব্যাংক পথ চলা শুরু করে। এখানে একটা খুব ইম্পোর্টেন্ট কথা যখন ১৯৩৫ সালে রিজার্ভ ব্যাংক তৈরি করা হয় তখন কিন্তু রিজার্ভ ব্যাংক ছিল পুরোপুরি প্রাইভেট একটা ব্যাংক। কেন প্রাইভেট ব্যাংক? কারণ এর যে টোটাল শেয়ার ছিল সেই শেয়ার হোল্ডার যারা ছিল তারা সকলেই কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন ছিল। যাই হোক সেই সময় প্রাইভেটলি একটা ওন প্রাইভেটলি ওন সেন্ট্রাল ব্যাংক কিন্তু ইন্ডিয়ার মধ্যেই ছিল। সারা পৃথিবীর মধ্যে একমাত্র ইন্ডিয়াই ছিল যেখানে যখন শুরু করে রিজার্ভ ব্যাংক সেখানে পুরোপুরি প্রাইভেটলি ওন ছিল। তো এর পরবর্তীকালে ১৯৩৭ সালে ১৯৩৭ সালে কলকাতা থেকে বোম্বে বোম্বেতে রিজার্ভ ব্যাংকের সদর দপ্তরকে শিফট করানো হয়। ওকে? এখনো পর্যন্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে সদর দপ্তরটা বোম্বেতেই অবস্থিত। ঠিক? আরেকটা ইম্পোর্টেন্ট কথা ১৯৪৭ সালে এর পরবর্তীকালে কি হয় না ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হয়ে যায় এবং ১৯৪৯ সালে রিজার্ভ ব্যাংককে ন্যাশনালাইজ করা হয়, জাতীয়করণ করা হয়। এই ন্যাশনালাইজ কি? ন্যাশনালাইজ হচ্ছে ১৯৪৯ এর আগে পর্যন্ত রিজার্ভ ব্যাংক ছিল প্রাইভেটলি ওন, ব্যক্তিগত মালিকানাধীন। কিন্তু ১৯৪৯ সালে সরকার কি করে যাদের কাছে এই রিজার্ভ ব্যাংকের শেয়ার ছিল তাদের প্রত্যেককে টাকা দিয়ে দেয় এবং রিজার্ভ ব্যাংকটাকে সরকারের অধীনস্থ বা সরকার নিজে অ্যাকোয়ার করে নেয়। এইভাবেই আজকের আমরা বর্তমান রিজার্ভ ব্যাংকে দেখতে পাই। এই হলো রিজার্ভ ব্যাংকের টোটাল পথ চলা। আশা করি তোমরা সকলে ভিডিওটা মন দিয়ে দেখেছো, সকলে বুঝতে পেরেছো। যদি আরো কিছু জানার থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য।